আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগের লকডাউন সফল। এরপর কি করবে আওয়ামী লীগ? ঘোষিত কর্মসূচি হচ্ছে শাটডাউন। সোমবার আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষিত হবে। শেখ হাসিনা যেভাবে আন্তর্জাতিক মিডিয়াতে কথা বলছেন যে রায় লেখাই আছে, এবার শুধু ঘোষণা হবে। দেশের আদালতগুলোকে ইউনূস তার শোবার ঘর বানিয়ে ফেলেছেন, বোঝাই যায়। কিন্তু শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ইউনূসের যে আরো ভয়ঙ্কর দুরভিসন্ধি আছে, আজকে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব। এই দুরভিসন্ধি আসলে নির্বাচন ঠেকিয়ে আরো কিছুকাল ক্ষমতায় থাকার জন্যই। সেটা এই দুরভিসন্ধির বিষয়টি সত্য হোক বা না হোক। একটি লকডাউন কর্মসূচি সফল করার পর আওয়ামী লীগের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি কি, এই প্রশ্ন অনেকেই করতে শুরু করেছেন। কারণ 17ই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে ইউনূস সরকারের বেডরুম আদালত একটি রায় ঘোষণা করবে। আমরা বহু আগে থেকেই বলে আসছি যে এই রায়টি কি হতে পারে। ফাঁসি। রায়ের দিন তারিখ ঘোষণার দিনটিকেই আওয়ামী লীগ যেভাবে পুরোপুরি বিবস্ত্র করে দিয়েছে, তাহলে রায় ঘোষণার দিন বা রায় ঘোষণার পর আওয়ামী লীগ কি করবে? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। লকডাউন সফল হওয়ার পরই ইউনূস প্রশাসন যে চরম ভয় পেয়েছে সেটা বোঝা যাচ্ছে তাদের বক্তব্য, বিবৃতি আর আচার আচরণেও। ঢাকা শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েও তারা শান্তি পাচ্ছে না। এখন শোনা যাচ্ছে তারা সারা দেশে তাদের লালু ভুলু কালুদের নামিয়ে দিতে চাইছে। এই ভয় আর অস্থিরতার ভেতরেই আওয়ামী লীগের নতুন রাজনীতির ধরনটা বেশি স্পষ্ট হয়ে উঠেছে সবার কাছে। তাদের শক্তি, সাংগঠনিক দক্ষতা, সক্ষমতা, টানা দমন নিপীড়নের বাস্তবতা সব মিলিয়ে এই মুহূর্তে ক্লাসিক হরতাল, অবরোধ, ঘেরাও টাইপ কর্মসূচি দেওয়া তাদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। তাই তারা যেটা করেছে সেটা মূলত কৌশল বদল, লাঠি দিয়ে সাপ মারা নয়, লাঠি দেখিয়ে সাপকে গর্তে ঢুকিয়ে দেওয়া। জাহাঙ্গীর কবির নানক যে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করলেন, সেটার সৌন্দর্য আসলে এখানেই। রাস্তায় নেমে সংঘর্ষে না গিয়েও শহরকে অর্ধেকের বেশি থমকে দেওয়া গেছে। কর্মসূচির সফলতার শর্তই ছিল মানুষ ঘরে থাকবে। তাই বাইরে কম দেখা গেলে সেটা দুর্বলতা নয়, বরং পরিকল্পনার অংশ। ইউনূস ক্ষমতা নিয়েই বলেছে যে আওয়ামী লীগ নাকি পালিয়ে গেছে, আর এই লকডাউনকে কেন্দ্র করে ইউনূসের অবৈধ পুত্র কন্যারা লাঠি সোটা হাতে রাস্তায় নেমে বলছে, কই আওয়ামী লীগ, কোথাও আওয়ামী লীগ, পেলে তো পিটাবো, পেলে তো পিটাবো, আওয়ামী লীগ তো রাস্তায় নেই। অনেকে ধরে নিয়েছিলেন দল কিছুই করতে পারছে না, সোশ্যাল মিডিয়ায় গরম গরম পোস্ট দিয়েই দিন কাটাচ্ছে, কিন্তু বাস্তব দৃশ্যটি ছিল অন্যরকম। প্রশাসন, পুলিশ, গোয়েন্দা আটক, গ্রেপ্তার, নজরদারি সব মিলিয়ে মাঠে সরাসরি পেশি দেখানোর জায়গাটা ছিল সংকুচিত। এই অবস্থায় দূরে বসে দৃশ্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার প্রস্তুতি নেওয়ার নামই ছিল আসলে লকডাউন। আওয়ামী লীগ এখন ঠিক এই নতুন ধরনের রাজনীতি করছে, যেখানে রাস্তায় কম দেখা যাওয়া মানেই রাজনৈতিকভাবে দুর্বল হওয়া নয়, বরং শক্তির প্রদর্শন। এই প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সেই বিখ্যাত উক্তিটা মনে করিয়ে দেই আপনাদের। রাস্তা তো ওরকম ফাঁকা না, ফাঁকা থাকলে আপনারা আসলেন কি করে? প্রশ্নটা যত হাস্যকরই হোক না কেন, ততটাই উদ্বিগ্ন মানসিকতার প্রকাশ। বোঝা যাচ্ছে পাগল হয়ে গেছে সরকার। বাস্তব দৃশ্যের সঙ্গে সরকার ঘনিষ্ঠদের কথার দূরত্ব যত বাড়ছে, তত স্পষ্ট হচ্ছে লকডাউন ইউনূস প্রশাসনের নার্ভে গিয়ে লেগেছে। আর এই আতঙ্কই এখন তাদের ঠেলে দিচ্ছে পরের ধাপে, লালু ভুলু কালুদের রাস্তায় নামানোর প্রস্তুতিতে। এই বিষয়টি আপনাদের এখন বিস্তারিত বলি। ইতিমধ্যে বিভিন্ন সূত্র বলতে চাইছে যে শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে মাঠের খেলা এক ধাপ উঁচু গিয়ারে তুলতে চায় ইউনূস প্রশাসন ও তার আশ্রিত রাজনৈতিক দলগুলো। একাধিক পক্ষ একই সুরে বলতে চাইছে যে আগামী 17ই নভেম্বর সোমবার ইউনূসের বেডরুম হয়ে যাওয়া আদালত হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করবে, ফাঁসি নয়। ইউনূস যেহেতু পশ্চিমা ঘরানার মানুষ, পশ্চিমে যেহেতু মৃত্যুদণ্ড নেই, সেহেতু শেখ হাসিনাকে যাবজ্জীবন সাজা দেওয়া হলো। খেলাটা এখানেই। এরপর ইউনূস তার ঝোলা থেকে তুরুপের তাসটি বের করবেন এবং খেলতে চাইবেন। ইউনূস এবং তার ডিপ স্টেটে সেই তুরুপের তাস হচ্ছে তাদের পোষা মঞ্চ, ভুইফোড় জোট এবং এই লালু ভুলু কালু
দলগুলোকে নামাবে শেখ হাসিনার ফাঁসি চাই দাবিতে। এমন একটা আবেগী ন্যারেটিভ তৈরি করতে যেটা 2013 সালের গণজাগরণ মঞ্চের আবহকে স্মরণ করিয়ে দিতে পারে, সেটাকেই তারা নকল করবে। তখন মানে 2013 সালে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে লাখো মানুষ রাস্তায় নেমেছিল। এবার সেই পুরনো ন্যারেটিভকে উল্টে দিয়ে এই লালু ভুলুদেরকে একই ভাষা শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করার স্বপ্ন দেখানো হচ্ছে। মানে এমন আশঙ্কা অনেকেই করছেন, এখন মুখে মুখে ঘুরছে। ইউনূসকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদের উদ্দেশ্য তো এটাই, যুদ্ধাপরাধের বিচারের বদলা নেওয়া। তারা বহুবার বলেছে যে শাহবাগ দখল নিয়ে এখান থেকেই নাকি তারা শেখ হাসিনার ফাঁসি কার্যকর করবে। আপনারা ভুলে গেছেন কিনা জানি না, ক্ষমতা নেওয়ার পরই তারা বলেছে দরকার হলে আরেকটা শাহবাগ করা হবে, শাহবাগ করে সেখান থেকে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হবে। সেই সুযোগ ইউনূস তাদেরকে করে দেবে 17ই নভেম্বর, এমনটাই অনেকে বলছেন। এবং ইউনূস সে সুযোগ কাজে লাগিয়ে বলবে যে জনগণের দাবি অনুযায়ী তিনি শেখ হাসিনাকে ফাঁসির রায় দিতে বাধ্য হচ্ছেন। আর তাতে ইউনূসের চাকরিদাতাদের উদ্দেশ্য সফল হবে, কিন্তু ভয়টা তো অন্য জায়গায়। ক্ষমতা পুরোপুরি না পেয়ে যেভাবে দেশটাকে এরা ভয়ঙ্কর নরকে পরিণত করেছে, আর ক্ষমতা পুরোপুরি পেলে এরা কি করবে? সবচেয়ে বড় কথা হলো এই যে এদেরকে রাস্তায় নামাবে আবার ডক্টর ইউনূস, তাদের লালু ভুলু কালোদের রাস্তায় নামাবে, তারা কি রাস্তা থেকে উঠবে? শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটি পুতুলের কোনো দরকার তাদের থাকবে বলুন? তার মানে একবার যদি এই উগ্রবাদী শক্তিকে পুরো ক্ষমতার প্রান্তে এনে দাঁড় করানো হয়, এরপর তাদের নিয়ন্ত্রণ করা কারো পক্ষেই সহজ হবে না। এতদিন তারা ক্ষমতার আড়ালে থেকে সুবিধা নিয়েছে, সামনে ছিল অন্য মুখ মানে ডক্টর ইউনূস। এবার তারা সরাসরি সেই মুখ হতে চায়, ইউনূসকে সরিয়ে। কথাটা হয়তো কারো কাছে বাড়িয়ে বলা মনে হতে পারে, কিন্তু যারা 71 পরবর্তী ইতিহাস, কিংস পার্টির উত্থান পতন আর ভুইফোর রাজনৈতিক প্রজেক্টগুলোর গতিপথ জানেন বা দেখেছেন, তারা জানেন যে কিং চলে গেলে কিংস পার্টি ধ্বংস হয়, তবে যে গোষ্ঠী গভীর কাঠামোগুলো দখল করে বসে থাকে তারা কিন্তু থেমে থাকে না, তারা আসলে পুরো ক্ষমতাটা নিতে চায়। অনেক ইতিহাস আছে বিভিন্ন দেশে, বাংলাদেশেও। এই জায়গায় এসে আওয়ামী লীগের নতুন যে ক্যালকুলেশন সেটা আমরা বুঝতে পারি কিভাবে? তারা বুঝে গেছে, মানে আওয়ামী লীগ বুঝে গেছে যে সরাসরি প্রশাসনিক লাইনে ফিরে আসার পথ হয়তো এখন নেই, কিন্তু জনমনে যে প্রতিক্রিয়া জেগেছে সেটা উপেক্ষা করা সম্ভব নয়। জুলাই সনদ, জুলাই নির্ভর ন্যারেটিভ, 33 দলের সম্মিলিত অবস্থান, এসব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিজেকে মুক্তিযুদ্ধের নৈতিক অবস্থানের বিপরীতে দাঁড় করিয়ে ফেলেছে। মুক্তিযুদ্ধের কথা বললেই আপনি আওয়ামী লীগ, এই ভাঙা ফ্রেমটা আসলে সরকারের তৈরি। তাতে করে বিশাল এক আওয়ামী লীগ অংশ আজকে নিজেকে বাম ডানে না ঠেলে সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে, আর সেই সূত্রে আওয়ামী লীগের পাশে এসে অনিচ্ছুক ভাবে হলেও দাঁড়িয়ে যেতে বাধ্য হচ্ছে। লাভটা কার হচ্ছে বুঝতে পারছেন তো, তাই না? এসব বিশ্লেষণই আসলে মনে হয় যে ঢাকা লকডাউন আসলে আওয়ামী লীগের একটা টেস্ট কেস ছিল, দূর থেকে হালকা ঠেলা দিয়ে দেখা যে জনমেজাজ কোথায়। সেই পরীক্ষায় দেখা গেছে প্রশাসনও সঠিকভাবে রাস্তায় নামতে পারছে না, আবার সাংস্কৃতিক কেন্দ্র থেকে শুরু করে বেসরকারি আয়োজক সেক্টর পর্যন্ত সবই নিরাপত্তা নিয়ে অস্বস্তিতে পড়েছে। রাজধানীর দুটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, জেমস আলী আজমতের যুগল কনসার্ট, লিজেন্ডস লাইভ ইন ঢাকা এবং নবান্ন উৎসব, দুটোই শেষ মুহূর্তে স্থগিত বাতিল করতে হয়েছে। কারণ অনুমতি ঝুলে থাকা, নিরাপত্তার ঝুঁকি, কাকে কি দেবে না দেবে এই অনিশ্চয়তা। সরকার আনুষ্ঠানিকভাবে হয়তো বলছে অনিবার্য কারণ, কিন্তু যারা অন্তরালে রাজনীতির গতি বোঝেন তারা মূলত বোঝেন যে আতঙ্ক, নার্ভাস সিস্টেমে কাঁপুনি ধরে গেছে সরকারের, এবং 17ই নভেম্বরকে কেন্দ্র করে এটি আরো বাড়তে থাকবে এবং ভয়াবহ অবস্থায় যাবে। অন্যদিকে আওয়ামী লীগের অভ্যন্তরে আরেকটি মনস্তাত্ত্বিক শিফট হয়েছে। জুলাইয়ের গণমামলা, গ্রেপ্তার, কারাবরণ, এসব এখন কেবল ভয় নয়, ক্রমেই বীরত্ব, ত্যাগ এরকম মুদ্রায় বদলে যাচ্ছে। যে মামলায় প্রথম দিকে অনেকে আতঙ্কিত ছিলেন, আজকে সেখানে কেউ গর্ব করে বলছেন আমার বিরুদ্ধে এতগুলো মামলা আছে, কি হয়েছে? গ্রেপ্তারের সময় এখন আওয়ামী লীগের কিছু নেতা ভি সাইন দেখাচ্ছেন, পুলিশ ভ্যানে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছেন। এগুলো কেবল সোশ্যাল মিডিয়ার ছবি নয়, আপনি জনমানুষের ভিতরে কাজ করা এক শক্তিশালী সিগন্যাল। আর এই সবকিছুর প্রেক্ষাপটে শাটডাউন হচ্ছে দ্বিতীয় রাউন্ড। প্রথম রাউন্ডে ছিল লকডাউন, লাঠি না চালিয়েই রক্তপাত কমিয়ে মাঠে না নেমেও শহর থামিয়ে দেওয়া সম্ভব কিনা তার পরীক্ষা। আর দ্বিতীয় রাউন্ডে সেটাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া, দেখা যে প্রশাসনের যন্ত্র কত দূর পর্যন্ত টিকতে পারে। আর লালু ভুলু কালুদের মাঠে নামিয়ে পরিস্থিতি উত্তপ্ত করলে সেটা
শেষ পর্যন্ত কার বিপক্ষে যায় বেশি সেটা বুঝতে পারবে দু একদিনের মধ্যেই। আওয়ামী লীগের রাজনৈতিক হিসাব হচ্ছে শাটডাউন সফল হলে সরকারকে হয় রাজনৈতিক সমাধানের পথে সরে আসতে হবে, নয়তো এমন এক অচল অবস্থায় গিয়ে আটকে যাবে যেখানে ওদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা টিকিয়ে রাখা কঠিন হবে। আর দেশের ভেতর তো সরকার, তাকে পরাজিত হতেই হবে। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় কৌশলগত ভুল এখানেই। তারা আওয়ামী লীগকে আঘাত করতে গিয়ে মুক্তিযুদ্ধকে আঘাত করেছে, জুলাই দিয়ে ৭১কে প্রতিস্থাপন করার চেষ্টা করেছে, সনদ দিয়ে ইতিহাস সম্পাদনা করার প্রজেক্ট, ৩৩ দলের সম্মিলিত আত্মসমর্পণ, সব মিলিয়ে তাদের জায়গা আজ ২০০৮-এর সেই ১-১১-র উল্টো পিঠে গিয়ে দাঁড়িয়েছে, যেখান থেকে শুরু হয়েছিল ১-১১। তখন জামায়াত ছিল চাপে, আজ মুক্তিযুদ্ধের রাজনীতি দাঁড়িয়ে গেছে তার বিপরীত দিকে, এবং সেই ফাঁকেই আওয়ামী লীগ আবার জায়গা পুনরুদ্দখলের সুযোগ পেয়ে গেছে। প্রতিটি সরকারের একটি নির্দিষ্ট মেয়াদ এবং জনপ্রিয়তার কাল থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেই কালটি তারা পেরিয়ে এসেছে আরো ৬ মাস আগে। ৬ মাস আগেই যদি নির্বাচন দিয়ে ইউনূস সরকার সরে যেত তাহলে আজকে পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না। নেপালে যেমন নির্বাচিত একটি সরকারকে উৎখাতের পর অন্তর্বর্তীকালীন সরকার সেখানে শক্ত হাতে বিশৃঙ্খলা দমনের সঙ্গে সঙ্গে একটি নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে সে লক্ষ্যে এগিয়ে গেছে বা যাচ্ছে। কিন্তু বাংলাদেশে বারবার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হলেও এখনো কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষিত হয়নি, বরং নানা উছিলায় ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা নির্বাচন পেছানোর নানা সুযোগ খুঁজেছে বলে তার সঙ্গীরাই ফাঁস করে দিচ্ছে। এবং তারপরে কি হতে যাচ্ছে সেটা তো বললাম আপনাকে। এমত অবস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে ইউনূস মহাজনের বেডরুম আখ্যা পাওয়া যোগ্য আদালত রায় ঘোষণা দেওয়ার পর সরকারের পক্ষ থেকেই যদি অস্থিরতা উস্কে দেওয়া হয় তাহলে সেই মব বা অস্থিরতা দমন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা দুর্বল ইউনূস সরকারের পক্ষে সম্ভব হবে না। পরিস্থিতি ইউনূস সরকার তার পরাজয়ের দিকেই নিয়ে যাচ্ছে। এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আপত্তি থাকা সত্ত্বেও ভারতে অবস্থান করা শেখ হাসিনার সাক্ষাৎকারে শুনানি চলছে। তবে লক্ষণীয় বিষয় হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারে পাওয়া যাচ্ছে তাৎপর্যপূর্ণ বিশেষ কিছু ইঙ্গিত। 2 দিন আগে দেওয়া সাক্ষাৎকারে দেখা গেছে তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি অভিযুক্ত করার অবস্থান থেকে সরে এসেছেন। চীন ভারত প্রশ্নে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতার উপর বেশি জোর দিচ্ছেন। সবশেষ সাক্ষাৎকারগুলোর 3টিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে নিয়েও দেখা যাচ্ছে বেশ খানিকটা পরিবর্তিত অবস্থানে। এই 3টি সাক্ষাৎকারই প্রকাশিত হয় ভারতের শীর্ষ 3টি সংবাদ মাধ্যমে। ক্ষমতা ছাড়ার পর ডক্টর ইউনূসের শান্তিপূর্ণ ঠিকানা হতে পারে যুক্তরাষ্ট্র, এমন ইঙ্গিত দিচ্ছেন শেখ হাসিনা। 3টি সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কথা। বলেছেন অধ্যাপক ইউনূস ক্যালিফোর্নিয়া একজন পরিচিত মুখ, সেখানে দীর্ঘকাল তিনি প্রভাবশালী সুরিতদের সহচর্য উপভোগ করেছেন। প্রশ্ন হলো অতি সাম্প্রতিক ইন্টারভিউগুলোতে হঠাৎ কেন ক্যালিফোর্নিয়ার উপর জোর দিচ্ছেন শেখ হাসিনা? যুক্তরাষ্ট্রের এই রাজ্যে অধ্যাপক ইউনূসের শান্তিপূর্ণ জীবনের পথরেখা কেন হাজির করছেন? একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি তার মনোভাবের পরিবর্তন কিসের ইঙ্গিত দিচ্ছে? বাংলাদেশ সরকার দিল্লিকে শেখ হাসিনার ইন্টারভিউ নিয়ে উদ্বেগ জানানোর পর দেশটির সংবাদ মাধ্যমে আরো বেশি করে কেন ছাপা হচ্ছে সাক্ষাৎকার? নিজের বিরুদ্ধে মামলা নিয়ে কথা বলার চেয়ে কেন আন্তর্জাতিক সম্পর্ক এবং নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরার উপর বেশি জোর দিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী? বিশেষ করে চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি মিলে যাচ্ছে বাংলাদেশের জন্য মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের কথার সাথে। এসব কি কাকতালীয় নাকি এর পেছনে আছে কোনো রহস্য? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রায় ২.৫ সপ্তাহ ধরে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের জন্য হিড়িক পড়েছে। শুরুটা হয় ২৯ অক্টোবর। প্রায় একই সময় এএফপি, রয়টার্স এবং দ্য ইন্ডিপেন্ডেন্টকে 3টি সাক্ষাৎকার প্রকাশের মধ্য দিয়ে। এরপর থেকে প্রায় প্রতিদিনই শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করছে বিশ্বের প্রভাবশালী বিভিন্ন মিডিয়া। এর মধ্যে সরকার পক্ষ থেকে কেবল ভারতীয় মিডিয়ায় বক্তব্য প্রকাশ বন্ধের বৃথা উদ্যোগ নিতে দেখা যায়। এজন্য 12ই নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনার পবন বাদেকে। তবে এরপর থেকে ভারতের শীর্ষ মিডিয়ায় সাক্ষাৎকার প্রকাশের মাত্রা যেন বেড়ে গেছে। 3 দিনের মধ্যে 3টি ভারতীয় সংবাদ মাধ্যম ছেপেছে 3টি বিশদ ইন্টারভিউ। সবশেষ
15 নভেম্বর ভারতের ইন্ডিয়া টুডে এবং ফার্স্ট পোস্ট দুটি সাক্ষাৎকার প্রকাশ করে। এর দুদিন আগে শেখ হাসিনা বক্তব্য প্রচার করে CNN নিউজ 18। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রায় 2.5 সপ্তাহ ধরে শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়েছেন তার থেকে গত 3 দিনে ভারতের 3টি মিডিয়ার সাক্ষাৎকারে নতুন কিছু কথা দেখা গেছে। লক্ষ্য করা যাচ্ছে তাৎপর্যময় কিছু ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বৈরী অবস্থা উন্নয়ন চেষ্টার আভাস পাওয়া যাচ্ছে শেখ হাসিনার কথায়। গত বছর জুলাই আগস্টে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে দিচ্ছেন রক্ষণশীল বক্তব্য। জুলাই আন্দোলনের সময় সরকারের ভূমিকায় কিছু দুর্বলতার কথাও অকপটে স্বীকার করেছেন। সেই সঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে অধ্যাপক ইউনূসের প্রতি অত্যন্ত কঠোর মনোভাবের পরিবর্তন আনার ইঙ্গিতও দেখা যাচ্ছে। বলেছেন, অধ্যাপক ইউনূসের পরবর্তী শান্তিপূর্ণ বসবাসের সবচেয়ে ভালো জায়গা হতে পারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। ভারতের সংবাদ মাধ্যমে শেখ হাসিনার সবশেষ 3টি ইন্টারভিউ পর্যালোচনা করে আমরা দেখেছি সেখানে নতুন বেশ কয়েকটি বিষয়ে তিনি কথা বলেছেন। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণময় হিসেবে এসেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের কথা। এই বিষয়টি তিনি প্রথমে আনেন 13 নভেম্বর CNN নিউজ 18কে দেয়া সাক্ষাৎকারে। তাকে প্রশ্ন করা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস কি পশ্চিমা সমর্থিত একজন নাগরিক মুখোশ যার আড়ালে বাংলাদেশে শাসন ক্ষমতা পরিবর্তনের চেষ্টা হয়েছে, নাকি তিনি কেবল বৃহত্তর এক আওয়ামী বিরোধী জোটের প্রতীক? জবাবে শেখ হাসিনা অধ্যাপক ইউনূসের ক্যালিফোর্নিয়ার সংযোগের বিষয়টি প্রথমবারের মতো সামনে আনেন। বলেন, ডক্টর ইউনূস নিজের অর্থনীতিবিদ পরিচয়ের সূত্রে ক্যালিফোর্নিয়ার স্যালনগুলোতে জনপ্রিয় ছিলেন। এটা কোনো গোপন বিষয় নয়। তবে তিনি কোনো গণতান্ত্রিক শাসন বদলের প্রতীক নন, বরং তার ব্যাপক জনসমর্থনও নেই। এই সাক্ষাৎকার অধ্যাপক ইউনূসের প্রতি অনেকটাই নমনীয় দৃষ্টিভঙ্গি নিতে দেখা যায় শেখ হাসিনাকে। দাবি করেন, শান্তিতে নোবেলজয়ী অধ্যাপককে ব্যবহার করেছে বাংলাদেশের উগ্রপন্থী গোষ্ঠী। প্রশাসনের উগ্রপন্থীরা ডক্টর ইউনূসকে সামনে এনে ব্যবহার করছে। এই উগ্রপন্থীরা বাংলাদেশে একটি সাম্প্রদায়িক, প্রতিশোধপরায়ণ এবং সামাজিকভাবে পশ্চাৎমুখী এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। দর্শক, গত 15 মাসে শেখ হাসিনা দলীয় বিভিন্ন বক্তব্যে অধ্যাপক ইউনূসকে কঠোর ভাষায় অভিযুক্ত করেছেন। তবে মিডিয়ায় আনুষ্ঠানিক সাক্ষাৎকারে এই প্রথম তিনি বললেন অধ্যাপক ইউনূস উগ্রপন্থী গোষ্ঠীর হাতে ব্যবহৃত হচ্ছেন। যুক্তরাষ্ট্রে, বিশেষ করে ক্যালিফোর্নিয়া, ডক্টর ইউনূস সুপরিচিত ব্যক্তিত্ব বলেও প্রথমবারের মতো উল্লেখ করেন শেখ হাসিনা। মজার বিষয় হলো, এই ধরনের একই বক্তব্য 2 দিনের মাথায় আরো 2টি ভারতীয় সংবাদ মাধ্যমে দেন শেখ হাসিনা। ইন্ডিয়া টুডে এবং ফার্স্ট পোস্টে 15 নভেম্বর প্রকাশ হয় এই 2টি সাক্ষাৎকার। সেখানেও ডক্টর ইউনূস প্রশ্নে অনেকটা নমনীয় অবস্থান দেখা যায়। সেই সঙ্গে আরো বিস্তারিতভাবে এসেছে ক্যালিফোর্নিয়ার প্রসঙ্গ। ইন্ডিয়া টুডের একটি প্রশ্ন ছিল, ডক্টর ইউনূসের পৃষ্ঠপোষক কারা এবং তিনি কি আপোষ করছেন বা আপোষ করে ফেলেছেন? জবাবে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের সময় উগ্রপন্থীদের হাতে দেশ শাসনের ক্ষমতা চলে যাওয়ার অভিযোগ করেন। বলেন, অধ্যাপক ইউনূস এবং তার সঙ্গীরা জনগণের সেবার চেয়ে ক্ষমতা আঁকড়ে ধরতে বেশি আগ্রহী। ডক্টর ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে ফেলেছেন এবং উগ্রপন্থীদের পেছনের দরজা দিয়ে দেশ শাসনের সুযোগ দিয়েছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এর পরে তোলেন ক্যালিফোর্নিয়ার প্রসঙ্গ। বলেন, ডক্টর ইউনূস বহু বছর ক্যালিফোর্নিয়ায় বসবাস করেছেন। তিনি পশ্চিমা রাজনৈতিক অভিজাতদের কাছে এক মূল্যবান ডিনার পার্টির অতিথি হিসেবে বিবেচিত ছিলেন। পশ্চিমা বন্ধুরা অধ্যাপক ইউনূস সম্পর্কে ভুল ধারণা করেছিলেন দাবি করে শেখ হাসিনা বলেন, অধ্যাপক ইউনূস উদার নৈতিক মূল্যবোধে পরিচালিত হবেন বলে তারা ধারণা করেছিলেন। অথচ তার শাসনামলের বাস্তবতা হলো তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমন করার জন্য সংবিধানকে বিকৃত করতে এবং ভিন্ন মতকে স্তব্ধ করতে দ্বিধা করেননি। তার শাসন উগ্রপন্থী গোষ্ঠীর উপর দাঁড়িয়ে আছে যারা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভিত্তি ভেঙে ফেলতে চায়। দর্শক, খেয়াল করে দেখুন, সাম্প্রতিক ইন্টারভিউগুলোতে শেখ হাসিনা অধ্যাপক ইউনূসের চেয়ে উগ্রপন্থী গোষ্ঠীর ক্ষমতাধর হয়ে ওঠার উপর বেশি জোর দিচ্ছেন। একই দিনে তার আরেকটি সাক্ষাৎকার প্রকাশ করে ভারতের সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট। সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অনেকটা স্পষ্ট করে অধ্যাপক ইউনূসের অসহায়ত্ব তুলে ধরেন। বলেন, আগামীতে অধ্যাপক ইউনূসের শান্তিতে বসবাসের জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হতে পারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া।
অধ্যাপক ইউনূস 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের পরও ক্ষমতায় থাকতে চান কিনা এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন, ডক্টর ইউনূসের ক্ষেত্রে বলা যায় তিনি কাজ করার চেয়ে নিষ্ক্রিয় থাকতে বেশি পছন্দ করেন। বক্তব্যের সারবস্তুর চেয়ে উঁচু গলায় কথা বলতে ভালোবাসেন। কোনো বাংলাদেশি তাকে ভোট দেওয়ার সুযোগ কখনো পায়নি। কথিত জনপ্রিয়তার ঢেউয়ে ক্ষমতায় আসার 15 মাস পরেও ইউনূস এখনো বাংলাদেশের জনগণকে তাদের সরকার প্রধান বেছে নেওয়ার সুযোগ দেননি, বরং তিনি বারবার নির্বাচন পিছিয়েছেন, আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করেছেন এবং একটি সনদ তৈরি করেছেন যা অনির্বাচিত এক অভিজাত গোষ্ঠীর ক্ষমতা স্থায়ী করার জন্য তৈরি হয়েছে। এরপরে প্রধান উপদেষ্টার সম্পর্কে অনেকটাই নমনীয় শোনা যায় শেখ হাসিনাকে। বলেন, ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে ক্ষমতায় থাকতে চান কিনা তা আমি বলতে পারি না। তিনি তার দায়িত্বের নিয়ন্ত্রক হিসেবে নেই এবং স্পষ্টতই এমন বিশৃঙ্খলা উপভোগ করছেন না। তিনি হয়তো ক্যালিফোর্নিয়া তার আগের আরামদায়ক জীবনে ফিরে যেতে চাইতে পারেন। তবে যারা তাকে ভর দিয়ে সামনে রেখেছে সেই উগ্রপন্থীরা নিশ্চয়ই ক্ষমতা ছাড়ার ইচ্ছা রাখে না। দর্শক, এই সাক্ষাৎকারে শেখ হাসিনা আগের তুলনায় অনেকটাই নরম হয়েছেন ডক্টর ইউনূসের প্রতি। দাবি করেছেন প্রধান উপদেষ্টার হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তেমন নেই, তাকে ব্যবহার করেছে উগ্রপন্থীরা। এই অবস্থা থেকে বের হতে পারলে তিনি হয়তো ক্যালিফোর্নিয়ার শান্তির জীবন বেছে নিতে চাইবেন। প্রশ্ন হলো, ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া টানা 3টি সাক্ষাৎকারী শেখ হাসিনা কেন আনছেন ক্যালিফোর্নিয়ার প্রসঙ্গ? অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিষয়ে অনলাইনে ছড়িয়ে থাকা তথ্যে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মহল, বিশেষ করে ডেমোক্র্যাটদের সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। আবার সেখানে বেশ জাঁকজমকপূর্ণভাবে পরিচালিত হচ্ছে তার অনেকগুলো সামাজিক ব্যবসা উদ্যোগ। অনুসন্ধানে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের মধ্যে ক্যালিফোর্নিয়ার সবসময় ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত। বর্তমানেও সেখানকার গভর্নর একজন ডেমোক্র্যাট। আবার এই রাজ্যে অধ্যাপক ইউনূসও ব্যাপকভাবে সমাদৃত। ক্যালিফোর্নিয়া তার বেশ কিছু সামাজিক ব্যবসা মডেল ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম অনেকদিন ধরে পরিচালিত হচ্ছে। রয়েছে গ্রামীণ ফাউন্ডেশন এবং গ্রামীণ আমেরিকার বেশ কিছু শাখা। এর মধ্যে 2010 সালে গ্রামীণ আমেরিকার $1 মিলিয়ন তহবিলের যোগান দেয় সিলিকন ভ্যালি ব্যাংক। এই ব্যাংকের সদর দপ্তরের অবস্থান ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারায়। রাজ্যটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ইউনূসের বক্তব্যের তথ্য ছড়িয়ে আছে অনলাইনে। প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের ডেমোক্র্যাট সংযোগ এবং ক্যালিফোর্নিয়ার ব্যাপক প্রভাব মাথায় রেখে কি তার শান্তির ঠিকানা হিসেবে রাজ্যটির কথা বারবার সামনে আনছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? এর মাধ্যমে তিনি বিশেষ কোনো ইঙ্গিত দিতে চাইছেন? সাম্প্রতিক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথাও বারবার তুলে ধরেছেন শেখ হাসিনা। সেই সঙ্গে বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের কোনো দায় নেই। এসব বক্তব্যের সঙ্গে অধ্যাপক ইউনূসের পরবর্তী সম্ভাব্য ঠিকানার উল্লেখের কোনো সম্পর্ক আছে কিনা সেটি এখন বড় প্রশ্ন। দর্শক, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনা তার সাক্ষাৎকারগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং চীনের সঙ্গে নতুন করে সখ্যতা নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন। শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রাচীনতম বন্ধু হিসেবে অভিহিত করেছেন। তিনি ডক্টর ইউনূসের পররাষ্ট্রনীতির সমালোচনা করে সতর্ক করে দিয়েছেন যে ভারতের কাছ থেকে বিপজ্জনক বিচ্ছিন্নতা দেশের কৌশলগত সম্পর্ককে দুর্বল করেছে। শেখ হাসিনা দাবি করেছেন, তার সময়ও বাংলাদেশ, ভারত ও চীন উভয়ের সঙ্গেই শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছিল। তবে তিনি ইউনূস প্রশাসনের চীনমুখী হওয়ার প্রেক্ষাপট নিয়ে উদ্বিগ্ন। তিনি দৃঢ়ভাবে বলেছেন যে চীনের সঙ্গে কোনো পরিমাণ সম্পৃক্ততাই ভারতের সঙ্গে বাংলাদেশের এই মৌলিক সম্পর্ককে প্রতিস্থাপন করতে পারে না। দর্শক, শেখ হাসিনা তার সবশেষ সাক্ষাৎকারগুলোতে চীন সম্পর্কে যে বার্তা দিয়েছেন তার সাথে মিল খুঁজে পাওয়া যায় বাংলাদেশের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টের কথায়। ব্রেন্ট গত 24 অক্টোবর সিনেটে হিয়ারিং এর সময় দেয়া বক্তব্যে বলেছিলেন, ঢাকায় এলে প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকে পড়ার ঝুঁকির বিষয়টি বাংলাদেশের কাছে স্পষ্টভাবে তুলে ধরবেন। গত 2রা সেপ্টেম্বর বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 24 অক্টোবর শুনানিতে রিপাবলিকান পার্টির সিনেটর পিট রিকার্স বাংলাদেশ চীন সম্পর্ক, বিশেষ করে দুই দেশের
ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে প্রশ্ন করেছিলেন। জবাবে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে এই উদ্বেগের সঙ্গে তিনি একমত। তার মনোনয়ন নিশ্চিত হলে বাংলাদেশের সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি কথা বলবেন বলে জানিয়েছেন। যেখানে চীনের কর্মতৎপরতা, তাদের সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ততা, তাদের সামুদ্রিক এলাকায় কার্যক্রম, গুরুত্বপূর্ণ অবকাঠামোয় চীনের ভূমিকার ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরা হবে। দর্শক, বাংলাদেশের রাজনীতি এখন এমন একটি দাবা খেলার মতো, যেখানে একজন প্রভাবশালী খেলোয়াড় সাময়িকভাবে বোর্ড থেকে উঠে গেছেন, কিন্তু তিনি স্বীকার করেননি যে তাকে চেকমেট করা হয়েছে, বরং তিনি বোর্ডের বাইরে থেকে ক্রমাগত চাল দিচ্ছেন, আর সে চালের সাথে মিলে যাচ্ছে বিশ্বের পরাশক্তিদের চালগুলো। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে।